আসলে রান্না করে এসে আরাম করছিলাম, বুঝতে পারিনি তুমি এসেছো। মিথ্যা কেন বসছি? নিশ্চয়ই আম্মু কিছু বলেছে। না তো। আচ্ছা ছাড়ো, তুমি কেমন আছো? আছি ভালো, তুই? আমিও ভালো আছি। হৃদির মনে অনেক প্রশ্ন, কিন্তু করার সাহস পাচ্ছে না। রূপালীর ব্যবহার তাকে বলে দিয়েছিল হৃদির কারণে তীব্র হয়তো রূপালীর সাথে বাজে ব্যবহার করেছে। তবুও জিজ্ঞাসা করেই ফেলল। তীব্র ভাইয়া কি ওই দিনের ঘটনার জন্য তোমায় কিছু বলেছিল? আমার জন্য কি তোমায় কষ্ট পেতে হয়েছে? তুমি তো জানো আপু, আমি কিছুই করিনি ইচ্ছে করে। উনি কিছুই করেনি, ঋতু কিছুই না। তাহলে তুমি কেন আমার সাথে কথা বলতে না? জানো আমার না ভীষণ কষ্ট হতো। তোমার আর তীব্র ভাইয়ার বিয়েতেও তো যেতে পারিনি আমি। তুই জানিস আমার বিয়ে কার সঙ্গে হয়েছে? জানার কি আছে, তীব্র ভাইয়ার সাথে। তীব্র আমার বর না, রিদি তীর আমার বর। মজা করছো আপু? এদিকে আয় বস। সেদিন তোর চলে আসার পর তীব্র ভাঙচুর করেছে আবার। তবে তীরের বিয়ের দিন বিশাল কাণ্ড হয়। তীরের সাথে যার বিয়ের হওয়ার কথা ছিল সে নিখোঁজ হয়ে যায়। তীর ভাইয়া ছুটে যায়, অনেক খোঁজাখুঁজি করে পাওয়া লাশ নদীতে, কিন্তু তীর ভাইয়া আতঙ্কে কাঁপিয়ে তুলেছিল সবাইকে। এরপর তীর বদলে যায়। আমি এমন এমন অবস্থায় আসতে পারিনি একা ফেলে। আবার এর মাঝে মধ্যে তীব্র নিখোঁজ হয়ে যায়, তার কোনো খোঁজ পাওয়া যায় না। 3টা মাস পর তীব্র যখন আসে তখন মামু বিয়ের কথা বলে। তীব্র নাকি প্রায় এমন গায়েব হয়েছে। বিয়ে দিয়ে মামু থেকে বাঁধতে চেয়েছিল। সেদিন আমাদের বিয়ে ছিল, কিন্তু বিয়ের দিন তীব্র আসে না। মামুর সম্মান বাঁচাতে তীরের আমার বিয়েটা হয়। হুট করে এমন হওয়ায় আমরা কেউ একে অপরকে মেনে নিতে পারিনি। বিয়ের দিন তুই আর রিত যাসনি, রিত তোকে এ বাড়িতে যেতে দেয়নি। তাই সবাই বিষয়টা জানলে তুই জানিস না। আর রিত তোকে এসব বলতে বারণ করেছে। রিত তোকে অনেক ভালোবাসে, তাই না? চমজ। আমরা হলেও তোর ওপর ওর টান বেশি। হৃদি সব শুনে হতবাক হয়ে আছে। এত কিছু হয়েছে আর সে কিছুই জানে না। উনি কেন আসেনি? জানি না। জানো না মানে? উনি বলেনি? না, কোনো কারণ বলেনি। অসভ্য ইতর প্রাণী। অনি আপু তোমার যোগ্য না। আমিও তাই ভাবলাম, তবে এখন মনে হয় আমি ভালো আছি। বিয়ের ঠিক 4 মাস পর বাসায় আসে তীব্র। মামু রেগে যান, জানতে চাইলে তীব্র বলে না কিছু, শুধু বলে ভালো লাগেনি তাই চলে আসিনি। তোমার উচিত ছিল ঠাটিয়ে চড় মারা। তোর মধ্যে সাহসী নয় আমি। তীব্র আসার পরেও অনি আমার কাছে আবেগ ছিল, আমার প্রথম ভালোবাসা ছিল। তীব্রকে খুশি করার জন্য সবসময় চেষ্টা করতাম। তীর আর আমার মধ্যে কখনো কোনো সম্পর্ক ছিল না। একজনের বউ হয়ে অন্যজনে আসক্ত ছিলাম, কিন্তু সেদিন রাতে আমি সব সীমা লঙ্ঘন করেছি। রাত তখন বাজে 1:50। পাতলা একটা শাড়ি জড়িয়ে নিয়েছে রূপালী। ফর্সা শরীরে কালো শাড়িটাও পাতলা যেন আবেদনময়ী করে তুলেছে। ঘন কালো কেশ ছেড়ে দিয়েছে। এই রূপ যে দেখেছে সে সব কিছু ভুলবে নিশ্চিত। নিজেকে তৈরি করে তীব্র রুমে যায় রূপালী। উদ্দেশ্য এই রূপ দিয়ে তীব্রকে বশ করা। আবেগে পাগল হয়ে গেছে রূপালী। তীব্র রুমে গিয়ে দেখে তীব্র জাস্ট গোসল করে বের হয়েছে। রূপালী গিয়ে তীব্রকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় চমকে যায় তীব্র। পেছনে ফিরে রূপালীর এমন রূপ দেখে থম মেরে যায়। রূপালী ভেবেছিল যতই হোক পুরুষ মানুষ তো এমন ভয়ঙ্কর রূপ দেখে গলে যাবে। রূপালী এগিয়ে এসে ছুঁয়ে দেয় গাল। চোখ বুঝে নেয় রূপালী। পরক্ষণেই তীব্র ধাক্কা দিয়ে দূরে সরিয়ে টাওয়ালটা জড়িয়ে দেয় রূপালীকে। চলে যাও। রূপালী তখন দিশেহারা। সে পেতে চায় তীব্রকে, জড়িয়ে ধরে তীব্রকে আবারও। তীব্র এবার রেগে ঠাস করে থাপ্পড় মারে রূপালীকে। রূপ দেখিয়ে পাপ করতে চাইছো তুমি? তুমি কি ভুলে যাচ্ছ তুমি কে? না না, আমি বলিনি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আমি পারছি না সব মেনে নিতে। আমি আপনাকে গ্রহণ করুন, না হয় আমাকে মেরে ফেলুন। অপবিত্র আমি কি চাই তোমার রূপালী? রূপালী হতবাক হয়ে তাকায়। কান্না থেমে যায়। রূপালী হতভম্ব মুখ দেখে বলতে শুরু করে তীব্র। আমি ইন্টিমেটেড ইন মেনি টাইমস, বাট আমার ভাই কিন্তু পিওর। ফিরে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আজও নিশ্চয় তাই তো এসে গোসল করছেন। রূপালীর কথা বুঝে হাসল তীব্র। তীব্রর হাসি যেন বুকে ঝংকার তুলে দেয় রূপালী। তীব্র কয়েক সেকেন্ড থেমে বলে, যদিও এই প্রশ্নের উত্তর আমি দিতাম না, তবে বলছি না, বিগত অনেক মাস আমি কাউকে ছুঁইনি। বিশ্বাস করতে বলছি না। এমনটা না যে হতে চাইনি, but পারিনি। নারী নেশার চেয়েও ভয়ঙ্কর নেশা চেপে ধরেছে। কি সেই নেশা? বলতে বাধ্য নই আমি। আপনি কি আমার এই রূপে মুগ্ধ হননি? সত্যি বলছি, তোমাকে প্রথম দেখে তোমাকে পাওয়ার ইচ্ছে ছিল। তাছাড়া আমি কেন, যে কেউ এমন লোকে দেখলে আটকে যাবে, পুরুষত্ব জেগে উঠবে, চাহিদা পূরণ করতে চাইবে। তবে এটা শুধু শারীরিক সম্পর্ক হবে। কাউকে ভালোবাসেন? হেসে উঠল তীব্র। জবাব দিল না তখনই। রূপালীর রাগ হলো
চেঁচিয়ে উঠে গায়ের তোয়ালে ফেলে দিল। দেখুন, আমাকে ভালো করে দেখুন, নিঃশ্বাস ধরবে তো আমাকে দেখে। তীব্র শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রূপালীর মুখশ্রীর দিকে। রূপালীও তাকালো তীব্রর দিকে। তীব্র শান্ত, চোখে নেই কোনো নারী সত্তা নেশা, না আছে চাহিদা। তীব্র আবারও টাওয়াল তুলে জড়িয়ে দেয় গায়ে। আমার প্রিয় মানুষের প্রিয় মানুষ তুমি, তোমার ক্ষতি চায় না। আমার ভাই অনেক ভালো, ভালোবেসে আগলে নাও। আজকের সঠিক পথ একদিন তোমাকে খুশি দিবে। আমি ভয়ঙ্কর রূপালী, আমার সাথে নিজেকে জড়িয়ে নেওয়া থেকে বেঁচে যাও। তবে আমি শান্ত শুধু একটা জায়গায়। ২৬ বছরের জীবনে কোথাও আমি শান্ত হয়েছি বলতে পারো হতে চাইনি, বাধ্য হয়েছি। আমার হাত পা বাঁধা, চাইলেও তাকে মেরে ফেলতে পারছি না। অনেক অশান্তিতে রেখেছে আমার শান্তিপূর্ণ জীবনে, অশান্তি হয়ে এসেছে। তবে আমাকে শান্ত করার অপরাধে তাকে কঠিন শাস্তি দিব আমি। আমাকে বাধ্য করার অপরাধের শাস্তি সে পাবে। বলেই বের হয়ে যায় রুম থেকে। সেদিন রূপালী কাঁদে, ভীষণ কাঁদে। অপমানী তরুণীর কান্না বাড়ছে, পাগল পাগল লাগছে। নিজের রুমে এসে সব ভাঙচুর করে রূপালী। শব্দ পেয়ে ছুটে আসে তীর। রূপালীকে এই অবস্থায় দেখে ঘাবড়ে যায়, হ্যাং হয়ে করে মাথা। ছুটে এসে জড়িয়ে ধরে। কান্নার কারণে কথা বলতে পারছে না, কোনো মতে সামনে নেয় রূপালীকে। গায়ে একটা চাদর জড়াতেই রূপালী ফেলে দেয়। তীব্র শুকনো ঢোক গিরে তীর শুকনো ঢোক গিরে বলে, নিজেকে ঢেকে রাখ রূপ। আমাকে একটু ভালোবাসা দেবেন? এমন আবদারে মানা করা যায় না। তবুও উঠে দাঁড়ায় তীর। পুরনো ঘা এখনো তাজা। তারও কাউকে চাই নিজেকে হালকা করার জন্য, তবে সেটা শরীর দিয়ে নয়। তীর উঠে দাঁড়াতেই রূপালী গ্লাস ভেঙে কাচের টুকরো হাতের কবজিতে ধরে বলে, মেরে ফেলবো নিজেকে। তীর ঝট করে কাচের টুকরো ফেলে জড়িয়ে ধরে রূপালীকে। দুটো ভাঙা মনের মানুষের শরীরের সাথে সাথে মনেরও মিলন ঘটেছে বোধহয় সেদিন। এরপর ধীরে ধীরে তীরকে ভালোবেসে ফেলে রূপালী। তীরও ভালোবাসায় সিক্ত করে রাখে তার রূপসী কন্যাকে। শুরুটা খারাপ হলেও জীবনে নতুন প্রেমের অধ্যায় শুরু করে তারা। ভালোবাসার নতুন প্রণয়। সব শুনে ঘৃণা সৃষ্টি হয় দিদিতার মনে তীব্রর জন্য। রূপালী যদিও বলেছে সে ভালো আছে, তাছাড়া নিজের চোখে দেখেছে দুইজনকে একসাথে ভালো আছে তারা। তবে মনে প্রশ্ন জাগে তীব্র ভাইয়ার প্রেমিকা কি আপুর চেয়েও সুন্দরী? রূপালীর চেয়েও সুন্দরী যে আছে তা তো জানতই না দিদি। হয়তো মেয়েটা আপুর চেয়েও ভয়ঙ্কর সুন্দর, তাই হয়তো তীব্র ভাই ভালোবাসে। কথাগুলো মনে মনে ভেবে বাড়ি থেকে বাইরে আসে হৃদি। বাইরে আসতেই মজনু মিয়াকে দেখে ভ্রুকুচকে তাকায়। লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদি কিছু না বলে বাড়ি থেকে বের হয়, পিছে পিছে মজনু মিয়াও আসছে। মজনু মিয়া হলো এই বাড়ির কাজের লোক। দেখতে একদম হিন্দি সিরিয়ালের সেই গুজরাটি পাগড়ি আনার মতো। মাথায় পাগড়ি পরে, হাতে বালা, কানে দুল, পরনে পাঞ্জাবি আর পায়জামা, গালে দাড়ি, মুছে ভর্তি, চোখ দুটো সবুজ মণি। অবশ্য তিনি নাকি ভারত থেকে এসেছে। 6 মাস ধরে এই বাড়ির কামলা খাটে মজনু। সুঠামদেহী পুরুষ সব কাজ করতে পারে। সবচেয়ে বড় কাজ হলো হৃদির উপর নজর রাখা। এই কাজ যে আমেনা বেগমের কথাই করে। আমেনা বেগম আগের মতো হৃদির উপর অত্যাচার না করলেও সব জায়গায় বডিগার্ডের মতো পাঠায় মজনুকে। মজনু কথা বলতে পারে না, আর না পারতো বাংলা লিখতে যে কথা লিখে বলবে। তাই হৃদি সব ছোট বাচ্চাদের সাথে তাকেও বাংলা শিখিয়েছে যেন লিখে কথা বলতে পারে। হৃদি বাড়ি থেকে কিছু দূরে একটা বটগাছের নিচে বাচ্চাদের পড়ায়। গ্রামের বাচ্চারা অনেকেই আসে পড়তে। মজনুও বসে পড়ে মাটির পাটির ওপর। তা দেখে রোজই বাচ্চারা হেসে ওঠে, এত বড় মানুষ আ পড়বে। যদিও হৃদি বারণ করেছে, তবুও বাচ্চা তো বাচ্চাই। মাঝে মাঝে হৃদিও হাসে, কারণ মজনু ক, খ, গ এগুলো লিখতে পারতো না। তাই বাধ্য হয়ে হাত চেক করে চক আর বোর্ডে শেখানো লাগতো। তবে এখন বেশ পারে, কিছু কথা লিখে বোঝাতেও পারে। হৃদি সবাইকে পড়তে দিয়ে বটগাছের ছায়ায় বসে। রূপালীর বলা তখনকার কথাগুলো ভাবছে হৃদির মন খারাপ দেখে মজনু পকেট থেকে খাতা কলম বের করে তাতে কিছু হৃদির হাতে দেয়। লেখাটা এমন। মন খারাপ? হৃদি লেখাটা পড়ে তাকালো মজনুর দিকে। মজনু মাথা নিচু করে আছে। মজনু সবসময় এমন মাথা নিচু করে থাকে। হৃদি চোখ সরিয়ে বলে, আপু এসেছে, তবে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে হয়নি। 1.5 বছরে ঘটে যাওয়া কিচ্ছু জানি না আমি। তীব্র ভাইয়া নষ্টা পুরুষ। ভালো হয়েছে এমন নষ্টা পুরুষে আপুর জীবনে আসেনি। না জানি কত মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে সে। তিবকে? তীব্র না, তীব্র। আমার মায়ের ভাইয়ের ছেলে। উনি নষ্ট পুরুষ কেন? নষ্টা পুরুষ। আর উনি নষ্টা পুরুষ কারণ উনি সব মেয়ের সাথে জঘন্য একজন মানুষ। অন্যের কথা মিনিমামও ভাবে না সে। সবার সাথে নষ্টামি করে বেড়ায়। ঘৃণা করেন?
ঘৃণা না ঘৃণা হয়। করি, অনেক বেশি করি। সুন্দর পুরুষ এমন নষ্টা কেন হয়? আপনি হয়তো দেখেননি আপুকে, আপন ভুবন ভুলানো সুন্দরী, তাকে উপেক্ষা করেছে সে, ভাবা যায় অশুভ পুরুষ। এতই খারাপ উনি? ভীষণ খারাপ। কারণ ছাড়া কষ্ট দেয়, মানুষের রূপ দেখে বিবেচনা করে, পরিবারকে কষ্ট দেয়, নিজেকে রক্তাক্ত করে। আপনি জানেন মজনু সাহেব, কালো রংটা তার নাকি পছন্দ, ভীষণ পছন্দ, অথচ কালো রঙের মানুষ তার অপছন্দ। আপনি কিন্তু জানেন না, অনেক সময় অপছন্দের কিছু জিনিস পছন্দের তালিকায় চলে আসে। এমনভাবে আসে যে তাকে ছাড়া বাঁচাও কঠিন হয়ে যায়। দুনিয়াতে সবার হলেও অহংকারে ভরা ওই লোকের কখনো হবে না। দুনিয়া উল্টে গেলেও না। বাদ দেন, উনি এমন ইম্পর্টেন্ট কেউ না যে তাকে নিয়ে গবেষণা করা লাগবে। বলে রিদি উঠে বাচ্চাদের কাছে চলে যায়। আজও রিদিকে দেখতে আসা পাত্র ফোন করে মানা করে দিয়েছে সে করবে না রিদিকে বিয়ে। পরপর 4টা বিয়ে ভেঙে যাওয়ায় আমেনা বেগম ভীষণ রেগে আছে। ছেলে পছন্দ করে যায় কিন্তু ফোন করে মানা করে দেয়। তাই তিনি রিদিকে অপয়া বলে বেশ কথা শুনিয়েছেন। আমেনা রিদির বিয়ে নিয়ে এত জোরাজুরি করছেন কেন, তাতেই ভীষণ বিরক্ত রূপারি। তাছাড়া রাদীপ ভাইয়া কেন বড় চাচির সাথে কথা বলছে না? সে তো রিদিকে ভালোবাসে, তাহলে 4টা সম্বন্ধ আসার পরেও চুপ কেন? ভেবে ভেবে এবার আর চুপ থাকতে পারল না রূপারি। রাদীপ তখন ল্যাপটপে কাজ করছিল। রূপারি ভরা প্যাট নিয়েই রাদীপের সামনে দাঁড়ায়। সমস্যা কি তোমার ভাইয়া? এই রূপ, এমন সময় এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে? ভালো যখন ভাষ্য রীতিকে, তখন অন্য কারো কেন হতে দিচ্ছে ভাইয়া? হাজারো বিয়ে আসুক, একটাও হবে না। তুই চিন্তা করিস না, আমার শ্যামকন্যা আমি কাউকে দেবো না। এতটা ভালোবাসো, তাহলে কেন ওকে এত কষ্ট পেতে দিচ্ছ? রাদীপ হাসল। এমনটা না যে রাদীপ চেষ্টা করেনি, কিন্তু আমেনা বেগম রাদীপের সাথে রিদির বিয়ে দিতে রাজি হয়নি। আর না সে এখন অবধি হয়েছে। তাছাড়া রিদির এখনও 18 বছর হয়নি। চাষি তো রাজি না রূপ। আম্মু রাজি হয় না? তোর কি মনে হয় রূপ? আমি চাই রীতি কষ্ট পাক, ওকে কষ্ট দেখতে পারবো না, তাই বাড়ি ছেড়ে ঢাকায় থাকতে বাধ্য হয়েছি। তুই চিন্তা করিস না, চাষির সাথে ঝোপঝাড় এবারও ভালো করেই করবো আমি। আম্মু তো গরিব ঘরের বিয়ে দেবে রিদির, তাহলে তোমার সাথে দিতে সমস্যা কি? আম্মু তো বলে দিল কালো, তাই ওকে বড়লোক ঘরের কেউ পছন্দ করে না। তাছাড়া এসব রিদ জানলে তো আরো বেশি রেগে যাবে। কিছুদিনের জন্য বাইরে যাব রূপ, আমি জলদি ফিরে আসবো। এসেই রীতিকে বিয়ে করব। আমাকে যেসব জানতে হবে, কিছু রহস্য উদ্ঘাটন করতে হবে। রহস্য? না, সে কিছু না, তুই চিন্তা করিস না, আমি ঠিক সামলে নেব সব কিছুই। রিদিকে কষ্ট পেতে দিব না। রূপ আর রাদীপের কথা আড়ালে দাঁড়িয়ে কেউ শোনে। রিদি কলেজ থেকে বের হয়ে দেখে মজনু গেটের বাইরে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। রিদিকে আসতে দেখে লোকটা চলে যায়। রিদি মজনু মিয়ার দিকে তাকিয়ে বলে। লোকটা কে? মজনু কাগজ কলম বের করে লিখে রিদিকে দেয়। রাস্তা ভুলে গিয়েছিল তাই। রাস্তা বানান ভুল হয়েছে, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, চলুন। মজনু মাথা তুলে রিদির পিছু পিছু হাঁটতে থাকে। হুট করেই বাড়িতে কাজী হাজির দেখে ভীষণ অবাক হয় সবাই। আমেনা বেগম রূপারিকে বলে রিদিকে রেডি করে নিয়ে আসতে। রূপারি কিছু বলতে চেয়েও পারল না। আমেনা রেগে তাকালো রূপারির দিকে। রূপারি ভাবলো আজও হয়তো দেখতে আসবে রিদিকে। রূপারি রিদিকে ভীষণ সুন্দর করে সাজিয়ে দিল। লাল টুকটুকে একটা শাড়ি জড়ানো গায়ে, এলোমেলো চুল খোপা করে বাঁধা, তাতে আবার ফুলের মালা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক, হাত ভর্তি কাচের চুড়ি। রূপালি রিদিকে রেডি করে নিজেই থমকে যায়। রূপালি জানে রিদি সুন্দর, ভীষণ সুন্দর, অদ্ভুত সুন্দর সে। সবার নজরে পড়ে না এই রূপ। আজকের সাজে তো রূপটা অধিক সুন্দর লাগছে। ইতিমধ্যে রিধি অনেকবার জিজ্ঞেস করছে তাকে এভাবে সাজানো হচ্ছে কেন। রূপালি জানে না, তাই কিছুই বলতে পারেনি। মায়ের আদেশ শুধু। রূপালি নিজেও কিছুটা অবাক হলো, যদি দেখতে আসে তাহলে এমন শাড়ি পরানোর কি আছে। রূপালির ডাক পড়তেই রূপালি রিদিকে নিয়ে নিচে নেমে আসে। রিদিকে দেখে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তাদের ধারণার বাইরে ছিল রিদিকে কখনো এতটা সুন্দর লাগবে। আমেনা নিজেও অবাক। সে জানে রিদির মধ্যে অদ্ভুত সৌন্দর্য রয়েছে। জন্মের পর যখন আমেনার সামনে রিদিকে রাখা হয়, তখন রিদির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন তিনি। তবে গায়ের রং ফর্সা না হওয়ায় রিদিকে নিজের মেয়ে মানতে নারাজ ছিল। যদিও এটাই আসল কারণ কিনা জানা নাই। নিচে আমেনা, মজনু, ছোট চাচি আরও 3জন লোক বসে আছে। বড় চাচি 2 দিন আগে মায়ের বাড়ি গেছে, আর রাদীপ আজ 5 দিন হলো গ্রামে নেই। আর কাউকে না দেখে অবাক হলো রূপারি। কোন ছেলে? ছেলের বাবা মা কিছুই তো দেখছি না। আমার এখন তো বলো, কেন ওকে সাজিয়ে নিয়ে আসতে বললে? রিদির বিয়ে আজ। বিয়ে? আজ তোকে প্রমাণ করতেই হবে তুই আমার মেয়ে। বিয়ে শুরু করুন কাজী সাহেব। রূপারি আটকাতে চাইলে আমেনা বেগম রেগে যান।
তবুও রূপালী আটকাতে চাইলেও পারে না। রীতি হতভম্ব হয়ে আছে, যেন সে একটা পুতুল। হঠাৎ বরের নাম শুনতে রীতির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। রীতিকে কবুল বলতে বলে সবাই। রীতি চুপচাপ কবুল বলে সাইন করে দেয়। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠে দাঁড়ালেও রীতি ঠায় বসে রইল। সবার কথার মাঝে এবার রীতি উঠে দাঁড়ালো। কলের পুতুলের মতো মায়ের সামনে দাঁড়ায়। ভেতরে ভেতরে কি তুফান চলছে তা শুধু সেই জানে। আমেনা বেগম খুশিতে আত্মহারা হয়ে আছে। রীতি আমেনা বেগমের কাছে গিয়ে বলল, আমি তোমাকে একবার জড়িয়ে ধরবো আম্মু। আমেনা বেগম খুশিতে হৃদিকে জড়িয়ে ধরে। হৃদি নিশ্চুপ হয়ে থাকে মায়ের বুকের সাথে মিশে। আমেনা নিজেও খুব অবাক হয়ে জড়িয়ে ধরে আছে হৃদিকে। হৃদি ছেড়ে দেয় মাকে। এরপর সোজা গিয়ে মজনুর হাত ধরে। হাত ধরতে শিউরে ওঠে হৃদি। তাকায় মজনুর দিকে। এই মানুষটা এখন থেকে ওর স্বামী। মজনু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সব সময়ের মতো। মজনুকে কখনো ভালো করে দেখেনি হৃদি, তবে এখন দেখতেই কিছুটা ভরকে গেল। অদ্ভুত, মনে হচ্ছে আগে কোথাও দেখেছে। কিরে, মজনুকে নিয়ে ঘরে যা। আজ থেকে আমি মজনুর ঘরেই থাকবো। কি কি বলছিস এসব? তুই এই কুড়ে ঘরে কিভাবে থাকবি? যেভাবে মজনু থাকে। আপনার দায়িত্ব তো শেষ আম্মা। আপনি আমাকে কখনো ভালোবাসেননি, কখনো আদর করেননি, আমায় বুকে জড়িয়ে ধরেননি কখনো। সেই ছোটবেলায় আমাকে কাছে নিয়ে ঘুমাননি আপনি। আমার প্রতি আপনার বিশেষ কোনো টান নেই। তবে আমি আজ আপনাকে প্রমাণ করে দিলাম আমি আপনার মেয়ে। আচ্ছা আম্মু, আমি কি তোমার গর্ভের না? ফালতু কথা বলবি না রিদি, যা ঘরে যা। ফালতু কথা বলছি না আম্মু। তবে আমি আজ আপনাকে এটাও বলে যাচ্ছি, আমি আপনার কাছে আর কখনো ফিরবো না, কোনো দিনও না। মুক্তি দিয়ে দিলাম আমি আপনাকে আম্মা। আপনি তো চাইতেন আমি মরে যাই, তাহলে সেটাই মনে করেন আপনার হৃদিটা মারা গেছে। দেখ রিদি, আমি চলে যাচ্ছি আম্মা। আজ থেকে হৃদিতা এই বাড়ির মেয়ে না, হৃদিতা মজনুর বউ। দেখ রিদি, এসব শুধু কিছু সময়ের জন্য। তাছাড়া হৃদি আমেনার কথা উপেক্ষা করে মজনুর হাত ধরে টেনে বাইরে চলে আসে। মজনু হৃদিদের বাড়ির পেছনের দিকে বিশাল বাগানের ওখানে একটা বাড়িতে থাকে। বাড়িটা টিনের তৈরি। হৃদি ধীর পায়ে হেঁটে চলছে। হঠাৎ এত কিছু মানতে কষ্ট হচ্ছে হৃদির। মন বলছে, উনি তোর মা না হৃদি? কোনো মা এতটা স্বার্থপর কিভাবে হতে পারে? হৃদির সব যেন ঘোলাটে ডাকছে। এত চাপ আর নিতে পারলো না মস্তিষ্ক। হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। পেছনে মজনু থাকায় ধরে ফেলে। জ্ঞান ফিরে নিজেকে একটা চৌকির উপর পায়। গায়ে একটা কম্বল জড়ানো। পাশে বসে আছে মজনু। মজনুকে দেখে ঝটপট উঠে বসে হৃদি। হৃদি উঠতেই মজনু দৌড়ে পানি নিয়ে আসে। ইশারায় খেতে বলে। হৃদি একটু খেয়ে ঘরটায় চোখ বোলায়। একপাশে একটা চৌকি, পাশে আলমারি, তার পাশে পড়ার টেবিল। তার ঘরেই গ্যাসের চূড়া আর পাশে সব রান্নার জিনিস আছে। মজনু টেবিল থেকে একটা কাগজ কলম নিয়ে লিখতে বসে। আপনি ঠিক আছেন তো? হুম, ঠিক আছি। বাসাটা কি আপনার? হ্যাঁ। মাফ করবেন, আমি আপনাকে এভাবে হুট করে বিয়ে করতে চাইনি। আপনার মা... আমি জানি কালো মানুষকে কেউ বিয়ে করতে চায় না। মজনু হাতের ইশারায় না বোঝালো। হৃদি তাকিয়ে আছে মজনুর দিকে, লিখছে কিছু। না না, আমি সেটা বলিনি। কোথায় আপনি মহলের রাজকুমারী আর কোথায় আমি রাখাল? আপনি সুন্দর, ভীষণ সুন্দর। আপনি রূপবতী নন, আপনি কারো হৃদহরণী, মায়াবতী। হৃদি মজনুর কথায় অবাক হলো। হৃদি কানে বাজলো, হৃদয় হরণী, মায়াবতী। মজনু আবারও খাতায় লিখলো। জানেন তো, রূপের মুগ্ধতা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মায়া কখনো ফুরাবে না। এসব শুধু গল্পেই শোভা পায় মজনু সাহেব। আর রাজকুমারী আমি কখনো ছিলাম না যে আপনি আমায় রাজকুমারী বলছেন। আমি ছিলাম সেই রাজ্যের সামান্য অযাচিত ধুলোকণা, যার মেয়াদ শেষ, তাই ঝেড়ে ফেলে দিয়েছে। মজনু কিছু একটা লিখে হৃদির হাতে দিয়ে উঠে যায়। চূড়ায় ভাত বসিয়ে পেঁয়াজ কুচি করতে থাকে। হৃদি লেখাটা পড়ে তাকালো মজনু মিয়ার দিকে। আপনি কে আমি জানি না, রাজকুমারী হন বা রাজকন্যা, কিন্তু আপনি আমার রাজ্যের রানী, আর আমি আপনার সেবক। মজনু ভাত আর ভর্তা করেছে খাতায় লিখে। আমি আপনার মতো সেরা রাঁধুনি নয়। ভাত আর ভর্তা চলবে? হৃদি মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। মজনু হাসলেও সাথে হৃদিও, তবে তার দাড়ি মোছার জন্য হাসি আড়ালে রইল। হৃদি কিছুক্ষণ থেমে বলে, শুনুন, আপনি আর মির্জা বাড়িতে কাজ করবেন না। ওটা এখন আপনার শ্বশুর বাড়ি, ওখানে কাজ করাটা শোভা পায় না আপনার। মজনু হ্যাঁ বোধক মাথা নাড়ালো। অবাক হলো হৃদি। সে ভেবেছিল মজনু হয়তো এটা মেনে নিবে না। টাকার জন্যই মনে হয় বিয়ে করেছে হৃদিকে। হৃদিকে হতভম্ব হয়ে তাকাতে দেখে মুচকি হাসে মজনু। পাশে খাতা নিয়ে লিখে। আপনি ভেবেছেন আপনাকে টাকার জন্য বিয়ে করেছি? আপনি অনেক ভালো হৃদিতা। আমার মতো এতিম একজন মানুষকে সম্মান দিয়েছেন, পড়ালেখা শিখিয়েছেন। আমি কথা বলতে পারি না,
আপনি আমাকে কথা বলা শিখিয়েছেন, মনের ভাষা লেখার মাধ্যম দিয়েছেন, নিজ হাতে কলমের শিক্ষা দিয়েছেন। আপনার এত কিছু কখনো শোধ করতে পারবো না। আপনাকে পাওয়া আমার কল্পনা ছাড়া কিছু না। তবে পেয়েও কল্পনা করতে ভয় হচ্ছে, হারিয়ে যান যদি। আমি সোজা কথায় বলি হৃদিতা, আমি আপনাকে ভালোবাসি। জানি না কখন কিভাবে, কিন্তু ভালোবাসি। আমার জীবনে কখনো ভালোবাসা আসেনি। আপনি প্রথম যে আমার হৃদয় স্পর্শ করেছেন। আপনি হয়তো আমাকে বিশ্বাস করবেন না, না করে স্বাভাবিক, কিন্তু ভালোবাসি আমি, সত্যি ভালোবাসি। আমি চাইলে বিয়েটা আটকাতে পারতাম, কিন্তু আমি চাইনি, লোভ সামলাতে পারিনি। আপনাকে নিজের করে পাওয়ার লোভ, আপনার ভালোবাসা পাওয়ার লোভ, আপনার সাথে সারা জীবন থাকার লোভ। আমি লোভী হয়ে গেলাম। তবে বিশ্বাস করেন, আমি আপনার ক্ষতি চাইনি, আর না চাইবো। হৃদিতা বিস্ময় হয়ে তাকিয়ে আছে লেখাটার দিকে। এবার সরাসরি তাকালো মজনু মিয়ার দিকে। চোখের ভাষা আছে, হৃদি লিখতে পারছে সেই ভাষা। হৃদি কিছু একটা ভেবে বলল, আপনি কিভাবে শিওর যে আমি আপনাকে ভালোবাসবো আর আমার ভালোবাসা পাবেনই? কারণটা তো জানি না, তবে মনে বলে আপনি ভালোবাসবেন। আমার একটু ওয়াশরুমে যেতে হবে, যদি বলতেন মানে কোথায় আর কি। মজনু এবার আর লিখলো না, হাত ধরলো। হাত ধরতেই হৃদি শিউরে উঠল। মজনু হাত ধরে বাইরের দিকে নিয়ে এলো উঠানের সাইডে একটা পাকা বাথরুম, যাতে হলদে লাইট জ্বলছে। হৃদি তার শাড়ি ধরে ধীর পায়ে বাথরুমে গেল। বের হতে দেখে মজনু দাঁড়িয়ে আছে। মজনু দু কদম এগিয়ে হৃদি তার হাতে একটা কাগজ এগিয়ে দেয়। ভয় পাবেন না, আমি আছি। আমি মোটেও ভয় পাচ্ছি না। মজনু হাসল, আবারও হাত ধরলো হৃদির। হৃদি মনে মনে ভাবলো সে কি বাচ্চা যে এভাবে হাত ধরে নিতে হবে। আজও ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ তাকে দেখছে, খুব কাছ থেকে দেখছে। কারো নিঃশ্বাসে সে বাড়ি খাচ্ছে মুখে। হৃদি ভয় পেয়ে চট করে উঠে বসে আশেপাশে, তাকিয়ে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে মনে পড়লো কাল রাতের কথা। কাল তো সে মজনু সাহেবের বউ হয়ে এ বাড়িতে এসেছে। রাতে খাওয়া দাওয়ার পর মজনু নিচের জন্য নিজে বিছানা করে হৃদিকে চৌকিতে শোয়ার ব্যবস্থা করে দিয়েছিল। চৌকিটা খুব বেশি বড় না হলেও খুব ছোটও না। দুজন আরামে ঘুমানো গেলেও হৃদির অস্বস্তি লাগছিল। যদিও সে বলেনি কিছু, মজনু নিজেই বিছানা পেতেছিল নিচে। হৃদি জানালা দিয়ে বাইরে তাকালো, এরপর চোখ বোলালো রুমে। দেওয়ালে একটি টাঙানো ঘড়ি দেখতে পেল। ঘড়িতে সময় তখন 7:40। মজনু রুমে নেই। হৃদি ধীর পায়ে বাইরে বের হলো। বাড়িটা ছোট, তবে বিশাল এরিয়া জুড়ে। মনে হয় মাঠের মাঝে ছোট্ট একটি বাসা। উপরে টিনের চালা, দেওয়ালটা ইটেরই। সামনে পাকা বারান্দা, ঘরের ঠিক মাঝ বরাবর পিছনের দিকে একটা বিশাল গাছ। হৃদি তার বারান্দা ছেড়ে সামনে উঠানে এসে দাঁড়ায়। কিছু দূরে গাছের নিচে মজনু ব্যায়াম করছে, দু হাতে দুটো ইট নিয়ে মাসলস ফোলাচ্ছে। তা দেখে হৃদি হেসে উঠল, কারণ ইট তো আর ডাম্বল না, তাই ধরতে বেশ হিমশিম খেতে হচ্ছে মজনু মিয়ার। হৃদির হাসির শব্দে মজনুর হাত থেকে ডাম্বল পড়ে পায়ে গিয়ে লাগতেই মজনু তড়িৎ তিরিং করে লাফিয়ে উঠল। তা দেখে আরও হাসি পেল হৃদি, তার খিলখিল করে হেসে উঠল। হৃদির হাসিতে যেন মুখরিত হচ্ছে চারপাশ। সেই হাসি মুগ্ধ হয়ে দেখছে মজনু। হৃদির হাসি যেন থামতেই চাইছে না। মজনু এগিয়ে গিয়ে খাতায় কিছু লিখে বাড়িয়ে দেয় কাগজটা। মজনুকে দেখে হাসি থামিয়ে দেয় হৃদি। হাতের চিরকুটটা খুলে পড়তে লাগে। এভাবেই সবসময় হাসবেন বেগম সাহেবা, আপনার হাসিতে আমি সার্থক। হৃদি তাকালো মজনু মিয়ার দিকে। এই কথাটা তো আজ পর্যন্ত ভাই ছাড়া কেউ বলেনি। হৃদ মাঝে মাঝে বলতো, শোন রেদি, কান্না সমস্যার সমাধান না, বুদ্ধি খাটিয়ে হাসি মুখে লড়াই করলেই সমস্যার সমাধান হয়ে যায়। তোর হাসিতেই তো আমিও হাসি, তাহলে তোর উচিত সবসময় হাসতে থাকা। হৃদের কথা মনে হতেই হৃদির মনটা খারাপ হয়ে যায়। হৃদ কি জানে ছোট বোনের বিয়ের কথা? জানলে কি করবে? রেগে গিয়ে যদি অঘটন ঘটিয়ে ফেলে? হৃদের রাগ বেশি অল্পতেই রেগে যায়। মজনুর স্পর্শে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে হৃদি। মজনু ইশারায় জিজ্ঞেস করছে, কি হয়েছে? আপনি ঠিক আছেন? মজনুর স্পর্শে শিহরিত হয় হৃদি। জানে না কেন হয়, তবে হয়। স্বামী বলে কি? কবুলের জোর কি এতই বেশি যে আল্লাহ মুহূর্তে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়? তবে সে কি মজনুকে ভালোবাসে? কই না তো। আচ্ছা, কাউকে ভালোবাসতে বুঝবে কিভাবে তাকে ভালোবাসে? হৃদি ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, ঠিক আছে আমি। আমার স্পর্শ খারাপ মনে করবেন না বেগম সাহেবা, আমার স্পর্শ আপনার জন্য পবিত্র।
আসলে কাল থেকে একটানা এই শাড়িটা পরে আছি, আসার সময় কোনো জামাও আনা হয়নি। হৃদির কথা শেষ হওয়ার আগেই মজনু লিখে আপনি ওয়াশরুমে যান, আমি সকালে পানি তুলে রেখেছি। আমি এক্ষুনি আপনার কাপড় এনে দিচ্ছি, গোসল সেরে নিন। হৃদিকে কিছু বলতে না দিয়ে ঘরের দিকে গেল মজনু মিয়া। হৃদি কিছুটা অস্বস্তি বোধ করে বাথরুমের সামনে দাঁড়ালো। চারপাশে ফাঁকা পড়ে আছে, মনে হচ্ছে কেউ এক্ষুনি চলে আসবে। হৃদির ঠাই সেখানেই দাঁড়িয়ে রইল। মিনিট 10 পর সেখানে উপস্থিত হয় মজনু। হৃদিকে দাঁড়িয়ে থাকতে দেখে খাতায় কিছু লিখে খাতায় হাতে দেয়। ভয় পাবেন না বেগম সাহেবা, আমি আছি। হৃদি মজনুর দিকে তাকায়। মজনু হাতে একটা শাড়ি হৃদি তার হাতে দেয়, ইশারায় বোঝায় যেতে। হৃদি দোনামোনা করে বাথরুমে ঢুকে গোসল শেষে বের হতেই দেখে মজনু রাতের মতো ওদিক ঘুরে দাঁড়িয়ে আছে। হৃদি গলা খাকারি দিতেই মজনু ঘুরে তাকায়। হৃদিকে দেখে থ মেরে সেখানেই দাঁড়িয়ে থাকে। এইভাবে তাকিয়ে থাকতে দেখে হৃদিও নিজেকে দেখে সে শাড়ি পরতে পারে, বেশ ভালোই পারে। শাড়িতে তো কোনো সমস্যা নেই, তাহলে কি মুখে কিছু লেগে আছে নাকি? হৃদি হাত দিয়ে মুখ ঘষে, না কিছুই তো নেই। হৃদি গলার আওয়াজ একটু জোরে করে বলে, শুনুন। মজনুর তাও কোনো হেলদোল নেই দেখে হৃদি ভ্রু কুচকে তাকায়। কি সমস্যা, সরুন। মজনু জোরে আওয়াজ শুনে হকচকিয়ে সরে যায়। হৃদি পাশ কাটিয়ে ভেজা গামছা চুল থেকে খুলতেই ঝরঝর করে হাঁটু অবধি নেমে আসে চুল। মজনু এবার বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। শুকনো কয়েকটা ঢোক গিরে হনহন করে অন্যদিকে চলে যায়। হৃদি গামছা মেলে পেছনে ফিরে দেখে মজনু কোথাও যাচ্ছে। হৃদি রুমে এসে বিছানায় বসে। টেবিলের উপর একটা আয়না দেখে সেটা হাতে নেয়। আয়নায় নিজেকে দেখে কিছু বলতে পারে না। মজনু তখন ওভাবে কেন তাকিয়েছিল। সকালের নাস্তা বাইরে থেকে এনেছে মজনু। নাস্তা করে হৃদি আশেপাশে ঘুরে দেখে নিজের গ্রাম হলেও কখনো এদিকে আসা হয়নি হৃদিতা ঘুরতে ঘুরতে পুকুর পাড়ে এসে দেখে মজনু পুকুর পাড়ে বসে পুকুরে ঢিল ছুড়ছে। হৃদিতা ডাক দিল, শুনুন। হৃদিতার কথায় মজনু পেছন ঘুরে হৃদিতার দিকে তাকায়। মজনু মনে মনে কয়েকবার আওড়ায়। মুগ্ধতার রানী আপনি বেগম সাহেবা। মজনু ভালো করে দেখে হৃদিকে, খয়েরির মাঝে লাল শাড়ি পরিহিত মায়াবতী কন্যাকে। শাড়িতে নারী আজ যেন প্রমাণ করে দিয়েছে হৃদিতা। না কোনো সাজ, না কোনো কিছু, তবুও যেন দেখতে ইচ্ছে করছে। মজনুকে এভাবে তাকাতে দেখে অস্বস্তি লাগছে হৃদির। সে বোঝে না এভাবে দেখার কি আছে। মজনু হৃদিতার দিকে তাকিয়ে দেখে হৃদিতা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। মজনু ইশারায় পাশে বসতে বলল। হৃদি পাশে বসলে নির্দিষ্ট দূরত্ব রেখে কিছুক্ষণ চুপ থেকে বলল, দুপুরে খাবার আমি রান্না করতে চাই। মজনু হৃদিতার দিকে তাকালো। পকেট থেকে একটা খাতা কলম বের করে লিখলো তাতে, তাহলে আজ আপনার হাতের বিরিয়ানি খাবো, শুনেছি খুব টেস্টি। আপনি কিভাবে জানেন আমি বিরিয়ানি ভালো রান্না করি? শুনেছিলাম আপনার বাসার কাজের মেয়ের পুচির মায়ের কাছে। হৃদিতা এবার মজনুর হাত থেকে খাতা কলম নিয়ে তাতে লিখলো কি কি লাগবে। লেখা শেষ করে খাতাটা মজনুর হাতে ধরিয়ে দেয়। একটু পর বলল, আপনি কি ওই বাড়িতে কাজে যাবেন? মজনু হৃদির দিকে তাকায়। ইশারায় না বোঝায় হৃদিতা থেমে বলে, আমার জন্য আপনার বেশ কষ্ট হয়ে গেল, তাই না? আসলে আমি আমি চাই না আপনি ওই বাসায় কাজ করেন। ওই বাড়ির জামাই আপনি, সেখানে কাজ করার শোভা পায় না আপনার। আপনি বললে ওই বাড়ির ত্রিসীমানায়ও যাব না, এই তো সামান্য চাকরি। আসলে কি চাই আপনার? কেন আমাকে এত প্রায়োরিটি দিচ্ছেন? এসবে অভ্যস্ত না আমি। অভ্যাস করুন বেগম সাহেবা, আপনি ছাড়া গুরুত্বপূর্ণ আমার কাছে কেউ নেই, কিচ্ছু নেই। আপনিই সব আমার। আপনাতেই আমি বেগম সাহেবা। ক্লান্ত পথিকের মতো ঠিকানা খুঁজতে খুঁজতে অবশেষে ঠিকানা পেয়ে তা কোনো মূল্যে হারাতে চাই না। আপনি আমার শেষ ঠিকানা বেগম সাহেবা। হৃদি লেখাটা পড়ে উঠে চলে যায়। যেতে যেতে ভাবে, ভাইয়া বলে দুনিয়াতে সবাই স্বার্থে ব্যবহার করবে তোকে হৃদি। ভাইয়ার কথাটা মনে হতেই সব যেন বিষিয়ে তুলেছে। মজনু কেন তাকে এত গুরুত্ব দিচ্ছে? কি স্বার্থ তার? কি চাই সে? তবে ভালোবেসে বলল যে আদৌ কি ভালোবাসে? কেন ভালোবাসবে? তাকে কি আছে তার মাঝে? আমি তো কুৎসিত দেখতে। কই, আগে তো কেউ কখনো এভাবে বলেনি। তাহলে আজ কেন? সুন্দর বলতে তো হওয়া উচিত আপুর মতো, ভুবন ভোলারও সুন্দর, ঠিক কোনো উপন্যাসের গল্পকন্যার মতো। সব ভেবে হৃদির চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আসলে গুরুত্বহীন হয়ে বাঁচতে বাঁচতে একদিন যদি কেউ সামান্য গুরুত্ব দেয়, তাহলেও সেটা আমাদের কাছে বিশাল ব্যাপার লাগে। মনে হয় নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। তেমনটাই হৃদির কাছে মনে হচ্ছে। তাছাড়া হুট করেই তো আর কারোর প্রতি বিশ্বাস স্থাপন হয় না। বিশ্বাস করতেও সময় প্রয়োজন। হৃদির ভাবনার মাঝেই কারোর ডাকে চমকে ওঠে হৃদি। দিদি, হৃদি তার পেছন ফিরে দেখে হৃদ দাঁড়িয়ে আছে।
হৃদকে দেখে রিদিতা ছুটে যায়। এতক্ষণের ভাবনা চিন্তার পর বিশ্বস্ত একটা মানুষ পেয়ে কোনো ভাবনা ছাড়া ছুটে যায় রিদিতা। ভাইকে জড়িয়ে ধরেই কাঁদতে শুরু করে দিল। হৃদির মাথায় হাত বুলিয়ে দেয়। এরই মাঝে সেখানে উপস্থিত হয় আমিনা বেগম। হৃদ সকালে সবটা শুনেই ছুটে এসেছে। বাসায় তুমুল কথা কাটাকাটি হয়েছে আমিনার সাথে। হৃদ যখন রেগে বলল সে রিদিকে নিয়ে ঢাকা চলে যাবে, তখন আমিনা বেগম ঘাবড়ে যান। তিনি জানেন ছেলের রাগ কত, তাই তো ছেলের পিছন পিছন এসে পৌঁছেছে। তবে মজনুর এমন বাড়ি দেখে সে নিজেও কিছুটা অবাক হলো। এমন বাড়িতে তো তার কাজের মেয়েরাও থাকে না, সে তো আর এমন ভেবে চিনতে বিয়ে দেয়নি। কাঁদিস না রিদি, ভাইয়া আছি তো, চল তোকে নিয়ে এসেছি। আমি সেটাই বলছি, বিয়ে হলেও তাকে তো বের করে দেয়নি। রিদি ভাইকে ছেড়ে দেয়। এবার আমিনা বেগমের দিকে তাকিয়ে বলে, আমি যাব না ভাইয়া, কেন যাবি না? আমি কোনো বাড়িতে যাব না। কোন বাড়ি? যে বাড়ির মানুষ আমায় আবর্জনা ছাড়া কিচ্ছু মনে করে না, যাদের কাছে আমার কোনো মূল্য নেই। আমি থাকলে এসব হতে দিতাম না। এখনো দেরি হয়নি, তুই চল আমার সাথে, বাকি সব সামলে নেব। তুই পড়াশোনা করবি, তার স্বপ্ন পূরণ করবি রিদি। আমার জীবনের স্বপ্ন বলে কিছুই নেই ভাইয়া, তুমি চলে যাও। পাগল হয়েছিস? এমন পরিবেশে থাকতে পারবি? ওই বাড়ির পরিবেশ থেকে তো ভালো ভাইয়া। হৃদ তাকালো হৃদির দিকে। বোনটা কি একদিনে বড় হয়ে গেল? আগে তো হৃদ যা বলতো তাতেই হ্যাঁ বলতো, নাকি মায়ের অত্যাচার থেকে মুক্তির পথ পেয়েছে? হৃদ আবারও বলল, ফিরে চল রিদি। কোথায় যাব ভাইয়া, কোথায়? ওই বাড়িতে কে আছে আমার? কার কাছে যাব? কার কাছে যাব আমি বলতে পারো? আমার ভাগ্য এত খারাপ কেন ভাইয়া? ছোট থেকেই ওই বাড়িতে এত মানুষ থাকা সত্ত্বেও আমি একা বড় হয়েছি। মা নামক মানুষটা থাকলেও তার আদর ভালোবাসা পাইনি। সৎ মায়ের থেকেও খারাপ ব্যবহার করেছে উনি, অথচ তোমাকে আর রূপ আপুকে কত ভালোবাসে। মা থেকেও মায়ের ভালোবাসা পাইনি, বাবাও আমায় একা করে চলে গেল। তুমিও তো আমায় একা ফেলে চলে গেছো। সারাদিন পড়ে থাকলেও যে মা একবার এসে দেখে না, সেই মায়ের কাছে যাব আমি? যাব না। তোমার মায়ের কাছে আমি মৃত। আমি কখনোই ওই বাড়ি ফিরবো না। এতে আমাকে যদি গাছতলায় থাকতে হয় আমি তাও থাকবো, তবুও ফিরবো না আমি। দেখছিস, ওর কথা শুনছিস? বিয়ে একদিনও হয়নি, তাতেই চটং চটং কথা বলতে শিখে গেছে। চল এক্ষুনি, চল তুই আমার সাথে। তোর ছাল আজ না বের করছি, আমার নামও আমেনা না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমেনা বেগম, আমি এখন আর আপনার মেয়ে নই। কালই আমার সাথে আপনার সম্পর্ক শেষ হয়েছে। আমিনা রেগে রিদিকে থাপ্পড় মারতে চেয়েও পারল না। মজনু সামনে এসে দাঁড়িয়েছে, যার ফলে থাপ্পড়টা গিয়ে মজনুর গালে লেগেছে। মজনু ঠায় দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। সুঠামদেহী পুরুষ সামনে থাকায় রিদিকে দেখা যাচ্ছে না। হৃদ রেগে বলে, রিদি ঠিক বলেছে, আপনার মতো মানুষের কাছে থাকার চেয়ে অচেনা মানুষটার কাছে থাকাই ভালো। সেই আমার কাছেই আসতে হবে, দেখিস। বলে গটগট করে চলে যায় রিদি তাচ্ছিল্যে হাসে। হৃদ মজনুর দিকে তাকায়। মজনুকে তার কখনো খারাপ লাগেনি। পোশাকটা একটু আলাদা, বলতে গেলে বাংলাদেশের বাইরে হয়তো। হৃদ এগিয়ে আসে, মজনু হৃদের দিকে তাকায়। হৃদ মজনুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, আপনি হয়তো বয়সে আমার চেয়ে বড়, কিন্তু আমি রিদির বড়, মানে আপনারও বড়। এই কয় মাসে আপনি হয়তো কিছুটা জানেন ওর ব্যাপারে। কখনো যদি মনে হয় আপনি ওকে আপনার কাছেই রাখবেন না, শুধু একটা কল করে বলবেন, আমার বোন, আমি নিয়ে যাব। হৃদি এবার ফুপিয়ে ওঠে। হৃদির মাথায় হাত বুলিয়ে চলে যায়। মজনু হৃদির হাত শক্ত করে চেপে ধরে রুমে নিয়ে আসে। হৃদি নিশ্চুপ থেকে বলে, মা কেমন হয় মজনু সাহেব? মজনু আহত দৃষ্টিতে তাকালো। সে জানে মা কেমন হয়, কিন্তু সে হৃদির কষ্ট বাড়াতে চায় না। হৃদি ফুপিয়ে উঠল, আমার মা এমন কেন মজনু সাহেব? কেন? কি করেছি আমি? গায়ের রং তার মতো হয়নি, এটা কি আমার অপরাধ? এর জন্য এত রাগ আমার উপর? কিন্তু এতে আমার কি দোষ বলুন? সৃষ্টিকর্তা কেন আমায় এভাবে বানিয়েছে? কেন তার মন মতো বানায়নি আমায়? কেন? মজনু শুনল সেই চিৎকার, বুঝলো তার প্রিয়তম বেগম এর কষ্ট। ধীরে এগিয়ে বসলো হৃদির কাছে, চোখের পানি মুছিয়ে দিয়ে দুহাত মেলে দিল। হৃদি চমকালো, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মজনুর দিকে। মজনু ইশারায় কাছে আসতে বলল। হৃদির ভয়ের সাথে কিছুটা লজ্জাও লাগলো। হৃদি ধীরে ধীরে মজনুর কাছে আসে, দুহাতের মাঝে নিজেকে লুকিয়ে মাথা রাখলো বুকে। স্পর্শে শিহরিত হলো। লুমকুপু দাঁড়িয়ে কাটা দিয়ে উল্টো শরীর, নাকে এসে বাড়ি খেলো মিষ্টি ঘ্রাণ। হৃদির দুহাত গিয়ে থামলো পিঠে, কেঁপে কেঁপে উঠল শরীর। মজনু হৃদিকে না ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে বুঝলো হৃদির কম্পন, এক হাত মাথায় রাখলো। হৃদি আদুরি স্পর্শে ফুপিয়ে উঠল আবার। কাঁদবে না করেও কেঁদে দিল। মজনুর প্রশস্ত বুকে ভরসা পেল হৃদি। কাঁদল বেশ কিছুক্ষণ।
মজনু শুধু ভরসার একটা হাত মাথায় রেখে দাঁড়িয়ে আছে, যেন বলেছে আমি আছি তো আপনার পাশে বেগম সাহেবা। সময়টা তখন তপ্ত দুপুর, আকাশে সূর্য যেন দ্বিগুণ তাপ ছড়াচ্ছে। সূর্যের এই রাগী রোশনি সহ্য করে বাড়ি ফেরে মজনু। হাতে তার কিছু বই খাতা আর একটা বড় ব্যাগ। রিদি তখন পুচির সাথে কথা বলছিল। মজনুকে ফিরতে দেখে রিদি ঝটপট উঠে এক গ্লাস পানি এনে দেয়। মজনু পানি খেয়ে উঠানে বসলো। রিদি তার বাজারের ব্যাগের পাশে বই দেখে আশ্চর্য হলো, এত বই! রিদি ভালো করে দেখে বুঝলো এইসব তার বই খাতা, কিন্তু সবগুলোই নতুন। রিদি অবাক হয়ে বলল, এসব কি? আপনার বই খাতা বেগম সাহেবা। মানে? সামনেই আপনার পরীক্ষা বেগম সাহেবা, পড়তে তো হবে নাকি? কি যেন বলে, এইচএসসি দিবেন না? এইচএসসি হবে। মজনু মাথা চুলকে রিদির দিকে অসহায় চোখে তাকায়, যার অর্থ সরি, ভুল হয়ে গেছে। রিদি সব তোয়াক্কা করে আবারও বাইরের দিকে তাকালো। এত টাকা কোথায় পেলেন? আসলে জমানো কিছু টাকা ছিল। আমি বলেছি না আমি আর পড়বো না, তবুও কেন বই আনলেন? আমি আর পড়াশোনা করব না। যান, গিয়ে ফেরত দিয়ে আসুন। আর আসার সময় আপনার জন্য নতুন দুটো পাঞ্জাবি নিয়ে আসবেন। সেই তো দুটো পাঞ্জাবি বেশি নেই আপনার। আর আসছে আমার জন্য বই কিনতে, এক্ষুনি যান। বলেই রিদি ঘরে চলে গেল। মজনু ঠায় কিছুক্ষণ বসে থেকে কিছু একটা ভাবলো, এরপর উঠে এসে পুকুর পাড়ে বসলো। অনেক সময় পরও যখন মজনু ঘরে আসলো না, রিদি বিরক্ত হয়ে বের হলো। সব জিনিস সেভাবেই পড়ে আছে। মজনু নেই। রিদি পুচিকে ডাকলো। এই পুচি, মজনু মিয়া কোথায় রে? আফা, বাইরে তো পুকুর পাড়ে বইয়া আছে। বইয়া কি বল, বসে আছে। আচ্ছা তুই যা, আমি দেখছি। রিদি মাথায় কাপড় দিয়ে পুকুর পাড়ে আসে। মজনু বসে বসে ঢিল ছুড়ছে। রিদি গিয়ে পাশে বসলো। মজনু একবার তাকিয়ে আবারও ঢিল ছোড়ায় মনোযোগ দিল। রিদি একটু চুপ থেকে বলল, এখানে বসে আছেন কেন? কি হলো, কিছু লিখছেন না কেন? আরে কথা বলতে পারেন না? শুনতেও কি পাচ্ছেন না? তাকান আমার দিকে। উফ, এমন কেন করছেন? কি চাই আপনার? এবার চট করে ঘুরে বসলো মজনু। রীতি তার দিকে পকেট থেকে খাতা বের করে লিখলো কিছু। আমার তো আপনাকে চাই বেগম সাহেবা, তবে আমি বর্তমানে এটা চাই আপনি পড়াশোনা করুন, পরীক্ষা দিন, জীবনে এগিয়ে যান, আপনার স্বপ্ন পূরণ করুন। আপনি তো ডাক্তার হবেন। আপনার স্বপ্ন এখন আমার স্বপ্ন। আমার স্বপ্নকে আপনি পূরণ করবেন না? হ্যাঁ, আমি মানছি আমি আপনার জীবনের গুরুত্বপূর্ণ কেউ না। একটা সময় পর হয়তো আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, কিন্তু আমি চাই আপনি আপনার স্বপ্ন পূরণ করুন, অনেক পড়াশোনা করুন, অনেক বড় হন, যেন আমার মতো বোবার মুখে কথা ফুটাতে পারেন। হৃদির চোখ ছলছল করছে। বেশি না গুনে গুনে 1টা মাস হয়েছে তাদের বিয়ের। এই 1 মাসে রীতি উপলব্ধি করেছে সে ভালো আছে, ভীষণ ভালো আছে। সব কিছুর অভাব থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই। ওর জীবনের এই 18 বছর সে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করেছে। আজ সেই ভালোবাসা সে না চাইতেই পাচ্ছে। সেও তো চায় পড়াশোনা করতে, কিন্তু এত খরচ কিভাবে চালাবে মজনু মিয়া? বিয়ের পর ওই বাড়ির কাজ ছেড়ে এখন দিনমজুরের কাজ করছে। প্রথম দিন গিয়ে হাতের কি অবস্থা করেছিল, জায়গায় জায়গায় ফোসকা পড়ে গিয়েছিল। তবুও রিদিকে বলেনি। খাওয়ার সময় রিদি খেয়াল করেছিল, না করলে তো বলতোই না। এত কষ্টের পরেও কখনো রিদির সাথে খারাপ ব্যবহার করেনি, বরং রিদি নিজেকে দোষী মনে করলো। রিদিকে বুঝিয়েছে সে যা করছে তার বউয়ের জন্য করছে। রিদিকে খুশি রাখা তার দায়িত্ব। রিদি বাসায় একা থাকবে তাই পুচিকে ওর কাছে নিয়ে এসেছে। পুচি সব দায়িত্ব নিয়েছে যেন রিদি একা না থাকে। বিয়ের কয়েকদিন ধরেই রিদির জন্য কাপড় এনেছে যাতে রিদির কোনো সমস্যা না হয়। অথচ তার নিজের মাত্র 2টো পোশাক, সেদিকে খেয়াল নেই তার। রিদি যেভাবে ভালো থাকবে সবসময় সেটা করেছে। এত কিছুর বিনিময়ে কখনো কিছু চায়নি, এমনকি রিদির উপর স্বামীর অধিকারও ফলায়নি। সেদিন রিদি সবার উপর রাগ থেকেই বলেছিল, সবাই আমার উপর অধিকার ফলায়, আপনি কেন নিচ্ছেন না আপনার অধিকার? মজনু রিদির চোখের পানি মুছিয়ে দিয়ে লিখেছিল, আপনি কাউকে ভালোবাসলে বুঝবেন তার চোখের পানি হৃদয়ের মাঝে কি তিক্ত অনুভূতি দেয়। আমি মানুষটা হয়তো পবিত্র না, কিন্তু আমার ভালোবাসা আপনার জন্য আপনার মতো পবিত্র। আমার পবিত্র ফুল আপনি, তার গায়ে কলঙ্কের দাগ কিভাবে দেই বলেন? স্বামী স্ত্রীর সম্পর্ক কি শুধু দৈহিক মিলনই হয় বেগম সাহেবা? তৃপ্তি তখন যখন সেই মিলনে ভালোবাসা থাকে। তাই এইসব কথা কখনো বলবেন না। আপনার সম্মতি ছাড়া আমি কখনো আপনাকে জোর করব না। এত ভালোবাসা পেয়ে কিভাবে স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভাববে? কিন্তু মজনুর চাওয়া সে ফেলতে পারছে না। ঠিক আছে, আমি পড়বো, তবে একটা শর্ত আছে। আমি নিজেও কিছু করতে চাই। আমি যে বাচ্চাদের পড়াতাম তাদের পড়াতে চাই আমি। মজনু কিছু লিখতে চেয়েও লিখলো না, ঘাড় নেড়ে সায় দিল। রিদি উঠতে উঠতে বলল, ভালোই তো গাল ফুলিয়ে রেখে আমায় রাজি করিয়ে নিলেন। মজনু হাসল।
রাতে খাওয়া শেষে পুচিকে এগিয়ে দিয়ে গেছে হৃদি আর মজনু। পুচি আসার পর থেকে প্রতিদিনই রাতে খেয়ে এগিয়ে দিয়ে আসে হৃদি আর মজনু। পুচি সকালে আসতে তাকে রেখে বাইরে যায় মজনু। বিকেল হতে হতে বাসায় ফিরে আসে আর রাতে দুইজন পুচিকে এগিয়ে দিয়ে আসে। আজও ঠিক সেই সময় পুচিকে এগিয়ে দিয়ে দুইজনেই রাস্তা ধরে হাঁটছে। হৃদির কাছে সময়টা বেশ লাগে। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে চারিদিকে শান্ত পরিবেশ, শুধু শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। আলো ছড়ানো জোনাকি পোকা হলদে আলোয় আলোকিত করছে। চাঁদ যেন স্বচ্ছ আলো দিচ্ছে চারদিকে। হৃদির মনে হচ্ছে জীবনে এমন সময় সে এত বছরে কখনো উপভোগ করেনি। হঠাৎ একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে এদিকেই ছুটে আসে। হৃদি ভয়ে পেছন ফিরে মজনুর গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। হৃদি নিজের মতো আগে আগে চলছিল আর মজনু এক হাত দূরে পিছু পিছু হাঁটছিল। কুকুরগুলো সেই ঘেউ ঘেউ করেই যাচ্ছে। হৃদি ভয়ে মজনুর বাহু জড়িয়ে ধরে। শুনুন, এই কুকুরগুলো এখানে দাঁড়িয়ে আছে কেন? আমার ভয় করছে। মজনু ইশারায় বলছে, চলুন, কিছু করবে না, আমি আছি তো। হৃদি মজনুর কথা বুঝলেও ভয় সে এগোচ্ছে না, আর না মজনুকে যেতে দিচ্ছে। না, কামড় দিবে আপনাকে। মজনু ইশারায় বলছে কিছু হবে না, তবুও হৃদি মানতে নারাজ। না হৃদি নড়ছে আর না মজনুকে ছাড়ছে। মজনু নিচে থেকে ঢিল নিয়ে ছুঁড়ে মারল। আঘাত পেয়ে কুকুরগুলো চলে গেলেও হৃদি ভয় এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। মজনু হৃদিকে ইশারায় বলল, চলুন। হৃদি তখন স্থির দাঁড়িয়ে। মজনু এগিয়ে এসে হাত ধরল। হৃদি কাঁপছে। মজনু হতবাক হয়ে তাকালো হৃদির দিকে। চাঁদের আলোয় বোঝা যাচ্ছে হৃদি মাটির দিকে তাকিয়ে আছে আর কিছু ভাবছে। মজনু জোরে ঝাঁকি দিতেই হৃদি তাকালো মজনুর দিকে। চোখে পানি টলমল করছে, যেন এখনই গড়িয়ে পড়বে। মজনু ইশারায় জিজ্ঞেস করছে, কি হয়েছে, কি হয়েছে? হৃদি ছট করে জড়িয়ে ধরল মজনুকে। মজনু হতভম্ব। কি হয়েছে তার বেগমের? মজনু ছাড়াতে চাইলে হৃদি মজনুর পিঠের জামা আঁকড়ে ধরল। বিড়বিড় করে বলল, আমার বাঁচাও আম্মু, আমাকে বাঁচাও। মজনু খেয়াল করলো হৃদির শরীর কাঁপছে। সে শক্ত করেই জড়িয়ে ধরল হৃদিকে। মাথায় ঠোঁট ছোঁয়ালো। হৃদি বিড়বিড় করে বলছে কিছু। মজনু কোলে তুলে নেয়। হাঁটতে থাকে দ্রুত পায়ে। হৃদি ভয়ে জড়সড় হয়ে এক হাতে খামচে ধরে মজনুর পাঞ্জাবি। মজনু বাসায় ফিরে রুমে নিয়ে আসে, চৌকিতে বসিয়ে দেয়। হৃদির জন্য পানি আনতে গেলে হৃদি যেতে দেয় না। মজনুকে সেভাবেই জড়িয়ে ধরে থাকে। বিড়বিড় করে কিছু বলছে আর ফুপিয়ে কাঁদছে। মজনু বারবার নিজেকে ছাড়াতে গিয়েও পারে না, তাই সেভাবেই বসে থাকে। অনেকক্ষণ পর হৃদির হাত আলগা হতেই মজনু হৃদিকে শুইয়ে দেয়। মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে চুলগুলো খুলে দেয়। চুল চৌকির নিচে ছড়িয়ে পড়লো। পানি এনে হৃদিকে খাইয়ে দেয়। অনেকক্ষণ পর হৃদি চোখ খুলে তাকায়। প্রথমেই চোখ পড়লো মজনুর ভয়ার্ত দৃষ্টি। হৃদিকে চোখ খুলতে দেখে হৃদির হাত নিজের হাতের মুঠোয় নেয়। হৃদি দেখে সেই চিন্তিত চেহারা। মজনু ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? হৃদি উঠে বসে বিছানায়। মজনু ঝটপট খাতা কলম নিয়ে লিখে। কি হয়েছে আমাকে দয়া করে বলুন, আপনি ঠিক আছেন তো? হৃদি কিছু না বলে শুয়ে পড়ে। মজনু হতাশ হয়ে কিছুক্ষণ বসে থেকে লাইট নিভিয়ে নিচে শুয়ে পড়ে। মজনু এপাশ ওপাশ করছে আর ভাবছেন কি হয়েছে। কুকুর দেখে এভাবে ভয় পাওয়ার মেয়ে হৃদি না, তাহলে কি হয়েছে? মজনুর ভাবনার মাঝে পাশে কারো অস্তিত্ব টের পায়। পাশ ফিরে হৃদিকে দেখে উঠতে গিয়েও ওঠে না হৃদির কথায়, সেভাবেই শুয়ে পড়ে। উঠবেন না, আমি আপনার পাশে ঘুমালে কোনো সমস্যা আপনার? ইশারায় না বোঝায় মজনু। হৃদি চুপচাপ শুয়ে থেকে বেশ কিছুক্ষণ পর বলে, আমি তখন ক্লাস 3-তে পড়ি, তো সবে বাড়ির উঠোনে খেলা করছিলাম আমি আর রূপাপু। সময়টা তখন বিকাল। দারোয়ান চাচা সিগারেট খেতে বাইরে গেছে। রূপাপু কুকুর একদম দেখতে পারতো না, তাই বড় একটা ইট নিয়ে কুকুরকে মেরেছিল। কুকুরটা কি এলাকার মানুষকে কামড় দেয়। মারার কারণে কুকুরটা ঘেউ ঘেউ করতে থাকে। আপু তো ভয় পেয়ে ওখান থেকে দেয় এক দৌড়। কুকুরও আপুর পেছনে দৌড় দেয়। আপুকে বাঁচাতে আপুর পেছনে আমিও দিলাম দৌড়। আমাকে দৌড়াতে দেখে আপুও আমার পেছনে দৌড় দিল। আমি প্রাণপণে দৌড়ে বাইরে চলে এসেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যাই। কুকুরটা আমার উপরে হামলে পড়ে, হাতে আঁচড় কাটে, আর তখনই দারোয়ান চাচা এসে কুকুরটাকে মেরে বাঁচায় আমায়। আমাকে সেখান থেকেই হসপিটালে নিয়ে যায়। ডক্টর আমাকে কয়েকটা ইঞ্জেকশন দিতে চায়। আমি তখন ইঞ্জেকশন ভীষণ ভয় পেতাম। আম্মু আব্বু বলে পুরো হসপিটাল মাথায় করে নিয়েছিলাম। দারোয়ান চাচা সামলাতে ব্যর্থ হয় আমায়। ঠিক তখনই আমার চিৎকার শুনে একজন মহিলা ছুটে আসে। আমাকে আগলে নিয়ে অনেক কথা বলতে থাকে। এর মধ্যেই ডক্টর ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপর মহিলাটি কিছুক্ষণ থেকে চলে যায়। চাচা আমাকে বাড়ি নিয়ে আসে। এসে দেখি আম্মু কেঁদে কেটে অস্থির। আমি ভেবেছিলাম হয়তো আমার জন্য কান্না করছে, তাই ছুটে গিয়ে জড়িয়ে ধরতেই আমায় ছাড়িয়ে থাপ্পড় দিয়ে বসে।
আমাকে বলে আমি কোথায় ছিলাম। রূপাপুর উপর কুকুর হামলা করেছে আর আমি তাকে রেখে নিজের জান বাঁচিয়ে পালিয়েছি। জামা কিভাবে ছিলাম, আমার থেকে বাজে গন্ধ আসছে। সেদিন অনেক মারে আমায়, আমি হাজার বললেও শুনে না। দারোয়ান চাচা তখন আমার হয়ে বলে সব কিছু। সব শুনে আম্মু বলে আমি নিজের পিছনে এত টাকা ঢাললাম। দারোয়ান চাচা অসহায় হয়ে সেদিন বলেছিল আম্মুকে টাকা দিতে হবে না, ফ্রিতে চিকিৎসা হয়েছে আমার। আম্মুর মার, কুকুরের কামড়, ভয় সব মিলিয়ে রাতে জ্বর আসে আমার। আম্মু আম্মু করেও সে একবারও আসেনি। দাদি সারা রাত আমার পাশে বসে আমার সেবা করেছিল সেই দিন। সুস্থ হলেও ভয়টা থেকে যায় আমার। এই জন্যই আজ এমন ঘেউ ঘেউ করাতে পুরনো সব কিছু চোখে ভাসছিল আমার। তাই তখন এমনভাবে রিয়াক্ট করেছি। আমি দুঃখিত তার জন্যে। আমার জন্য চিন্তা করবেন না, ঠিক আছে আমি। কথাটা বলেই রীতি উঠতে চাইলে মজনু হাতের আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে চেপে ধরে, চোখ বন্ধ করে নেয়। ঘর অন্ধকার হলেও চাঁদের আলোতে দেখল মজনুর মুখখানা। মজনু চোখ বন্ধ করে রীতির হাত চেপে ধরে আছে। রীতি উঠল না, শুয়ে পড়ল। দুইজনের মাঝে বেশ দূরত্ব আছে। রীতি চোখ বন্ধ করে নিল, ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। রীতি ঘুমিয়ে পড়তেই মজনু চোখ খুলে তাকায়। দূরত্ব কমিয়ে হাতে ভর দিয়ে তাকায় হৃদির মুখের দিকে। চাঁদের আলোতে মায়াবতীকে আরো বেশি সুন্দর লাগছে। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে হৃদির মুখে। সেই আলোতেই দেখছে মজনু তার মায়াবতীকে। চোখের কোণে পানি শুকিয়ে আছে। মজনু এগিয়ে এসে চুমু বসায় কপালে, মনে মনে বলল, আপনার সকল দুঃখ আমার হোক, আমার ভাগের সকল খুশি আপনার হোক বেগম সাহেবা। ঘুমের মাঝেই মজনুকে জড়িয়ে ধরল হৃদি। মজনুর শরীরে কাঁটা দিল হৃদির স্পর্শে। এমন মিষ্টি আলিঙ্গন সে হারাতে চাইল না। নিজের দিকে টেনে জড়িয়ে ধরল বুকে। বুকের সাথে ধ্রিম ধ্রিম আওয়াজটা যেন প্রখর হলো। বারবার চিৎকার করে বলতে লাগলো, ভালোবাসি ভালোবাসি। মজনু মনে মনে ভাবলো, এবার থাম, বউটা আমার উঠে যাবে এমন জোরে দাপাদাপি করে। দেখতে দেখতে সময় তার মতো করেই এগিয়ে যায়। মজনুর ভালোবাসায় আজকাল বেশ আদুরে হয়ে উঠেছে হৃদি। যার মাঝে আগে দুঃখ কষ্ট ছাড়া কিছুই ছিল না, এখন সে বাচ্চাদের মতো আবদার করে, অভিমান করে, অভিযোগ করে। মজনু বউয়ের আবদার পূরণ করতে পারলেই খুশি। হৃদি আজকাল আবদার করতে ভালোবাসে, কারণ সে জানে তা মজনু পূরণ করবে। আজও বাচ্চাদের মতো মজনুর পিছু পিছু ঘুরঘুর করছে হৃদি। সে মেলায় যেতে চায়, গ্রামের মেলায় ঘুরতে চায়। আর আজকেই নাকি মেলার শেষ দিন। হৃদি সেই কখন থেকে মজনুকে মানানোর চেষ্টা করছে, কিন্তু মজনু যেতে নারাজ, কারণ কাল হৃদির এইচএসসি পরীক্ষা। দেখতে দেখতে 2 মাস আরও চলে গেল। 2 মাস মজনু হৃদিকে পড়ার চাপে রেখেছে। তার কথা সব বাদ দিয়ে শুধু পড়াশোনা করবেন আর শুধু রান্না করবেন, কারণ হৃদির হাতের সুস্বাদু রান্না ছাড়া আজকাল খেতে পারে না মজনু। বউয়ের হাতের রান্নায় দারুণভাবে আসক্ত সে। হৃদির বাচ্চাদের মতো এভাবে পিছু পিছু ঘুরতে দেখে মনে মনে হাসে মজনু। বউ তার আবদার করবে আর সে পূরণ করবে না, তা কি হয়? তবে তার মজা লাগছে এভাবে হৃদির বাচ্চামো দেখে। এই যে মজনু সাহেব, প্লিজ নিয়ে চলুন না। এমন কেন করছেন? কালকের পরীক্ষার সব আমার করা হয়েছে। আমি আমি পারবো তো, বিশ্বাস করুন। মজনু পিছনে ঘুরে হৃদির মাসুম চেহারা দেখে আর মানা করলো না, রাজি হলো। হৃদি খুশিতে গদগদ হয়ে জড়িয়ে ধরল মজনুকে। হৃদির শরীরের মিষ্টি ঘ্রাণ এসে বাড়ি খেলো নাকে। মজনু শুকে নিল সেই ঘ্রাণ। হৃদি বুঝলো মজনুর অব্যক্ত অনুভূতি। হৃদির মনেও আজকাল একটা সুর বাজে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। হ্যাঁ, সেও ভালোবাসে মজনুকে। এত ভালোবাসা পেয়ে কে না ভালোবাসবে না? তার মতো অভাগীর ভাগ্যে আল্লাহ এত সুখ লিখেছিল জানলে কখনো কষ্ট পেত না। রোজ নামাজে আল্লাহর কাছে শুকরিয়া জানায় মজনুকে তার জীবনে পাঠানোর জন্য, এত সুন্দর মনের মানুষ তাকে দেওয়ার জন্য। গ্রামের রাস্তা পেরিয়ে কিছুটা দূরে মেলা বসেছে। সাইকেলে মজনুকে ধরে বসে আছে হৃদি। এতটা পথ হেঁটে গিয়ে আবার ফিরে আসায় অনেক সময় যাবে, তাই মজনু কার কাছ থেকে যেন সাইকেল নিয়ে এসেছে। হৃদি তো প্রথমে অবাক হয়েছে, তার অনেক দিনের ইচ্ছে যেন আজ পূরণ হয়েছে সাইকেলে চড়ে ঘোরার। হৃদিদের বাড়িতে বড় রাস্তার কাছে, আর সেই রাস্তা ধরেই যেতে হয় মেলায়। হৃদি যেতে যেতে বিশাল বাড়িটায় চোখ বোলানো। মেলায় ঘুরছে হৃদি, এটা ওটা দেখছে আর মজনুকে দেখাচ্ছে। মজনু অবাক হয়ে মাঝে মাঝে হৃদিকে দেখে। মেয়েটাকে সুন্দর, প্রাণোচ্ছল, অথচ প্রথমে তাকে বেশ শান্তশিষ্ট ভেবেছিল। তবে মজনুর ভালো লাগলো, গর্ব হলো নিজের প্রতি। মজনু খেয়াল করলো হৃদি চুড়ির দোকানের সামনে কাছে চুড়ি দেখছে। মজনু এগিয়ে গেল, মেয়েদের সাইড কেটে হৃদির পেছনে দাঁড়ায় গা ঘেঁষে। হৃদি কারো স্পর্শে শিহরিত হলো, চিনে সেই স্পর্শ, তাই আবারও চুড়ি দেখায় মন দিল। কিন্তু চুড়ি কি কালার নেবে বুঝতে পারছে না। তখনই পেছন থেকে একটা লম্বা হাত এগিয়ে আসতো, নীল রঙের চুড়ি নিয়ে হাতে পরিয়ে দিল।
রিদি পেছন ফিরে হাসতো। তাদের দিকে কিছু মেয়ে তাকিয়ে আছে, যা দেখে রিদি লজ্জা পেল। দ্রুত সেখান থেকে সরে এসে অন্য পাশে গেল। মজনু হাসতো বউয়ের এমন লজ্জা পাওয়া দেখে। দোকানদারকে টাকা দিয়ে এগিয়ে আসতো বউয়ের কাছে। হুট করে রিদি চেঁচিয়ে উঠল, রাদীপ ভাই। রাদীপ হক চোকালো। রিদির ডাকে পেছনে ফিরে আশেপাশে তাকিয়ে রিদিকে দেখতে পেল না। পরে কিভাবে সে তা বরখা হিজাব নিকাবে ঢাকা। রিদি এগিয়ে গেল তার দিকে। রাদীপ একটা মেয়েকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভ্রু কুচকে তাকালো। রিদি নিকাবটা তুলতেই রাদীপ দেখলো রিদিকে। রাদীপ জানে রিদি বোরখা পরে, কিন্তু এভাবে নিকাব সহ পড়তে দেখেনি। রিদির হাস্য উজ্জ্বল মুখটা দেখে বুকের মাঝে চিনচিন করে উঠল রাদীপের। এই হাস্য উজ্জ্বল মুখটা তো সেই ছোটবেলায় দেখা হতো। আবারও সেই একই ভঙ্গিমা দেখে রাদীপের মনে হলো রিদি ভালো আছে। তাহলে কি মায়ের কথা ঠিক, রিদি কি স্বামী নামক মানুষটাকে ভালোবাসে? রাদীপ কি দেরি করে ফেললো? ভাইয়া। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? চলছে। এই সময় এখানে কি করছিস? মেলায় এসেছি। তোমায় অসুস্থ লাগছে কেন? একা এসেছিস? না, উনি আছে। হৃদির উনি বলায় উচ্ছ্বাসিত মুখটা যেন ভেতরে ভেতরে ক্ষতের সৃষ্টি করছে রাদীপের। অনেক অভিযোগ করলো সৃষ্টিকর্তার প্রতি। তার মনে মেয়েটার জন্য ভালোবাসা কেন সৃষ্টি করলো যখন তার ভাগ্য তাকে রাখিনি। রাদীপের ভাবনার মাঝে এসে দাঁড়ালো মজনু। রাদীপকে দেখে ইশারায় সালাম দিল। রাদীপ মজনুর দিকে তাকালো। লম্বা চওড়া বলিষ্ঠ একজন মানুষ মজনু। পাঞ্জাবি গায়ে, মাথায় পাগড়ি পরা, দাড়ি মুছে ভর্তি মুখ। রাদীপ তাচ্ছিল্য হাসত। মজনু কোনো দিক দিয়েই রিদির যোগ্য না। বোবা, অনাথ, অশিক্ষিত, গরিব, তবুও না চেয়েও পেয়ে গেল। অথচ সে এত বছর অপেক্ষা করেও পেল না। রাদীপকে আবারও কিছু ভাবতে দেখে রিদি হাত ধরে জাগালো। রাদীপ তাকালো রিদির হাতের দিকে। এই হাতটা তো তার ধরার কথা ছিল। রাদীপ আর ভাবতে পারছে না। রিধি, আমার দেরি হচ্ছে। মেলায় কাজ দেখতে এসেছিলাম, এখন আসি। কথাটা বলি হন হন করে চলে গেল রাদীপ। রাদীপের যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকালো রিদি। মন খারাপ হলো রিদির রাদীপের এভাবে চলে যাওয়ায়। মজনু রিদির হাতের ভাঁজে নিজের হাত দিয়ে আঁকড়ে ধরল। রিদি মন খারাপ করে তাকালো মজনুর দিকে। এরপর তারা সাইকেলে করে ফিরে আসতো। আজ রিদির পরীক্ষা। রিদি রেডি হয়ে আগেই বেরিয়ে গেল। মজনু সাইকেলে করে রিদিকে নিয়ে কেন্দ্রে পৌঁছালো। রিদি নিজের সিট খুঁজতে থাকলো। মজনু ঢুকতে চাইল, কিন্তু ভেতরে কাউকে ঢুকতে দিল না। রিদি গিয়ে বসলো নিজের সিটে। পরীক্ষা দিয়ে বের হতেই দেখে মজনু দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে রিদ। রিদ মনে করেছিল রিদির আর পড়াশোনা হবে না, কিন্তু সে পরীক্ষা দেবে শুনে ছুটে এসেছে। রিদি ভাইকে দেখে খুশি হয়। রিদিকে দেখে বলে, একেবারে ডাবল খুশি আছে। মানে? রূপের মেয়ে হয়েছে রিদি। কখন? কিভাবে? কোথায়? থাম থাম বলছি। সকালেই রূপের ব্যথা শুরু হওয়ায় হসপিটালে ভর্তি করেছে। 10টায় বাবু হয়েছে। মজনু সাহেব, আপুর বাবু হয়েছে শুনেছেন? আজ আমি ভীষণ খুশি। ওরা তিনজনে হসপিটালে গিয়ে বাবুকে দেখে। তীর কাছে বাবুকে কোলে নিয়ে আমির ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। বাবা হওয়ার মতো খুশি কি আদৌ কিছু আছে? রিদিকে দেখে আমেনা বেগম রেগে গেল। যথারীতি কথা শোনাতে লাগলো। রিদি মায়ের কথার তোয়াক্কা না করে বাবুকে আদর করে বোনের সাথে কথা বলে এসেছে। মামাও রিদিকে দেখে খুশি হয়েছে। সব ঠিকঠাক মতোই হয়েছে। বিকেলের দিকে রিদি মজনু বাসায় ফিরে আসে। রিদির মন খারাপ দেখে মজনু খাতায় লিখলো, কেন মন খারাপ করে আছেন বেগম সাহেবা? আপনাকে কেন অপমান করলো? আমি কিন্তু অপমানিত হইনি। আমার অপমানে আপনার চোখের টলমলে পানি দেখে কষ্ট পেয়েছি। আপনি কাঁদবেন না। আপনার কান্না আমার একদম ভালো লাগে না। আপনি এত ভালো কেন হবেন? হাসলো মজনু। এগিয়ে এসে ঠোঁট ছোঁয়ালো কপালে, লিখলো খাতায়, আপনি এত ভালো তাই। হৃদিও হাসলো। মনে মনে ভাবলো সেই সুখী, ভীষণ সুখী। স্বামী স্ত্রীর সম্পর্কে যেমন গভীর ভালোবাসা থাকে, তেমনি থাকে মান, অভিমান, ঝগড়া, খুনসুটি, রাগ। মজনু আজ প্রায় 2 দিন যাবৎ বউয়ের রাগ ভাঙাতে চেষ্টা করছে, কিন্তু বউ তার ভীষণ জেদি। এমন শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র হলেও সে জানে তার বউ জেদিও বটে। 2 দিন হলো মুখ ফুরিয়ে আছে রিদি, কারণ সে মজনুর এমন রূপে বিরক্ত। এত দাড়ি মুছে ভর্তি মুখ, যেন মনে হয় মুখে জঙ্গল। দিদি যখন কাটতে বলে মজনু কাটতে চায় না। তার এসব বাড়াতে বেশ সময় লেগেছে, কিন্তু রিদির এক কথা মুখ ভর্তি দাড়ি, মুখ কাটতে হবে। এসব পাগড়ি বাদ দিয়ে দরকার হলে চুপি পড়বে। নামাজ পড়লে এমন জঙ্গি রূপে নামাজ হবে না বলে যুদ্ধ করেছে এক এক প্রকার। মজনু যখন মানতে চায়নি তখন কথা বলা বন্ধ করে রেখেছে। আজ 2 দিন সে কোনো কথা বলছে না। আজ অনেক দেরিতে ঘুম ভেঙেছে রিদির।
দুপুরে একটু শুয়েছিল কিন্তু ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে। আজ পুচি আসেনি তাই একা একা বিরক্ত হয়ে শুয়েছিল, কিন্তু শুয়েই ঘুম চলে আসে। প্রায় সন্ধ্যা হৃদি চিন্তিত হয়ে উঠে দাঁড়ালো। এখনো মজনু আসেনি দেখে ভয় হলো। মজনুর চিন্তায় অস্থির হলো মন। ঠিক আরও 30 মিনিট পর দরজায় টোকা দেয় মজনু। হৃদি মজনুর টোকা দেওয়া বুঝে খুলে দিতেই চমকে উঠে পেছনে সরে যায়। কে কে আপনি? লোকটা কোনো কথা না বলে এগিয়ে আসে। কে আপনি? কি চাই? লোকটা হাতে একটা কাগজ এগিয়ে দিল। নিন, এবার খুশি তো আপনি? হয়েছে চেঞ্জ। কেটেছি আমার শখের দাড়িমোজ। হৃদি হতবাক হয়ে এখনো গোল গোল চোখে দেখছে মজনুকে। মজনু মুখ ভর্তি দাড়ি মোচ কেটে ছোট করেছে। দাড়ি এখনো আছে, তবে তা ছোট। হৃদি খেয়াল করলো মজনুর ফর্সা মুখে কোনো দাগের চিহ্নও নাই। তীরে লম্বা নাক, প্রায় 6 ফুট বলিষ্ঠ শরীর, তার উপর সাদা পাঞ্জাবি পায়জামা। মুখে এখন বোঝা যাচ্ছে মজনু এত সুন্দর আগে সেভাবে দেখেনি হৃদি। হুট করেই কি সৌন্দর্য বৃদ্ধি পেল, নাকি মজনুর উপর কোনো জিন ভর করেছে? ছোটবেলায় দাদির মুখে শুনেছিল গ্রামে জিন থাকে। হৃদির কান্না পেল, ধোয়া পড়তে শুরু করলো। হৃদিকে বিড়বিড় করতে দেখে এগিয়ে যেতেই হুমকি দিয়ে বলে, হৃদি খবরদার এগোবেন না। আমি জানি আপনি মজনু না, জিন আপনি। দয়া করে আমাকে আমাকে স্বামীকে ছেড়ে দিন। একটাই স্বামী আমার। হৃদির কাঁদো কাঁদো মুখ দেখে হো হো করে হেসে উঠল মজনু। শব্দ হলো না, কিন্তু হৃদি দেখলো সেই হাসি। ভীষণ সুন্দর সেই হাসি। হাসি দেখে হৃদির আরও কান্না পেল। তার স্বামী কেন জিনের পাল্লায় পড়ল? মজনু ঝট করেই জড়িয়ে ধরল হৃদিকে। হাত বোলালো মাথায়। হৃদি ভয় পেলেও শান্ত থাকলো। এই আলিঙ্গন তার চেনা, এই আদুরি স্পর্শ তার চেনা। হৃদি মুখ তুলে তাকালো মজনুর দিকে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আপনি ভীষণ সুন্দর। মজনু হাসলো। বউয়ের থেকে এই কথাটা যেন তার সাহসটা কোথাও বাড়িয়ে দিল। হৃদি মুগ্ধ হয়েই চেয়ে রইল। মজনু খানিকটা ঝুঁকে নাকে নাক ঘষে। হৃদি তাৎক্ষণিক কেঁপে উঠল। খামচে ধরল মজনুর পাঞ্জাবি। মজনু থুতনি ধরে মুখটা উঁচু করলো। চোখে চোখে কথা হলো তাদের। মজনুর এমন চাহনি ঝড় তুলল ভেতরে। এমন মাদকতা মেশানো দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকলো না হৃদি। চোখ নামিয়ে নিল। মজনু এখনো থুতনি উঁচু করে ধরে আছে। পুরো মুখে চোখ বোলালো মজনু। দৃষ্টি গিয়ে থামলো হালকা গোলাপি ঠোঁটের দিকে। একদম রং তুলি দিয়ে আঁকা যেন ঠোঁট। মজনুর আর অপেক্ষা করতে ধৈর্য হলো না। আঁকড়ে ধরো নরম ঠোঁট জোড়া নিজের মাঝে। এত অপেক্ষা তার শেষ হয়েছে। আজ সে অপেক্ষা করতে নারাজ। হৃদি চমকালো, শিহরিত হলো শরীর। রক্ত ছড়াত করে উঠল। হৃদি আজ আর বাধা দিল না মজনুকে। সায় দিল নিজেও। একে অপরকে ভালোবাসায় সিক্ত করে তুলল। আজকের রাতটায় পবিত্র মিলনে শুরু হোক এক নতুন পথ চলা। পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে গেল হৃদির। একটু নড়তে গিয়ে বুঝলো সে হয়তো পারছে না। হৃদি ঘুম ঘুম ভাব নিয়েই চোখ খুললো। চোখ খুলতেই নজরে আসলো কারো প্রশস্ত বুক। হৃদি ভালোভাবে তাকিয়ে নিজের অবস্থান দেখে লজ্জা পেল। মজনুকে সরিয়ে উঠে পড়ে লজ্জায় মজনুর দিকে তাকানোর সাহসও পেল না। গোসল করে ঘরে আর আসতও না। মজনুর ঘুম ভাঙে একটু দেরিতে। উঠে আশেপাশে হৃদিকে খুঁজলো, না পেয়ে উঠে বসলো। ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে নজর দেয়। বউ তার রান্নাঘরে। মজনু ধীর পায়ে এগোলো সেদিকে। আপা, তুমি এত সকাল সকাল গোসল করছো কেন? আপা, তোমার কি বেশি গরম লাগছে? কই, আজ তো অমন গরম নাই। হৃদি থতমত খেয়ে তাকিয়ে আছে পুচির দিকে। বেচারি কি বলবো, পুচি এবার চেঁচিয়ে উঠল। হৃদি ভয়ার্ত কণ্ঠে বলল, কি কি হয়েছে? আপা, আপনার গলায় এমন লাল লাল হয়ে আছে কেন? আল্লাহ! পুচির কথায় গলায় ওড়না ভালোভাবে দিয়ে একটু কেশে বলে, আসলে অ্যালার্জির জন্য হয়েছে, তাই তো গোসল করেছি। মজনু দাঁড়িয়ে সবটা শুনে ঠোঁট চেপে হাসে। পুচি মজনুকে দেখে হা হয়ে তাকালো। আপা, এ সুন্দর মানুষ কেবা? হৃদি ঘাড় ঘুরিয়ে মজনুকে দেখে। মজনু ঠোঁট চেপে হাসছে। হৃদি লজ্জার সাথে রাগও হলো। এটা হচ্ছে তোর নতুন দুলাভাই। পুরাতনটা পছন্দ না, তাই বিদায় দিয়েছি। এসব কি কোন আপা? হেরে তো মজনু ভাইয়ের মতনই লাগে, কিন্তু দাড়ি মোজ এমন কাইটটা ছোট করছে কেন? তয় এখন একেবারে রাজপুত্র রাখছে আফা। মজনু পুচির কথায় হাসলো। হৃদি সেই হাসি দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল। মনে মনে একটাই প্রার্থনা করলো, দুনিয়া এদিক থেকে ওই দিক হয়ে যাক, তুই শুধু বন্ধু থাক আমার। মজনু তাকিয়ে দেখলো তার বেগমকে। ইস, এক রাতে কি তার বউকে অধিক সুন্দর লাগছে। কাল রাতের মতো এমন একটা রাত কি কখনো এসেছে জীবনে? হুম, আসেনি। কাল রাতে তো তার জানের সাথে মিশে গেছে বউটা। তাহলে কি ডাক যায় না? বেগম জান, আমার বেগম জান,
শুধুই আমার, প্রিয়র থেকেও প্রিয় আপনি বেগম জান। আমার জীবনের প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায় আপনি, আর আপনার দেয়া ভালোবাসার রাতটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে বেগম জান। আপনি শুধুই আমার হয়ে থাকেন, শুধুই আমার।